কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উধম কেলানি কেলাচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখবো নাকি কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো। কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চায় না। এমনিতেই ভেজাল ভেজাল করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, আর তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে একটা মেয়ে ডাক দেয়। এই ছেলে, ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? পেছনে ফিরে, জি, আমাকে বলছেন? ও, আসলে বুঝতে পারিনি। জি, বলুন কি বলবেন। তবে নিজের মোটা মাথাটার ধারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন মনে হয়। জি। কলেজে আসার আগে নিয়মকানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদেরকে সম্মান করতে হয়? আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তো তোকে শাস্তি পেতে হবে। মানে, শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজের সম্পর্কে। না হয় তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করিস? একে তো ভুল করেছিস, তার উপর আবার মুখের উপর কথা বলছিস। তোর তো ডাবল সাজা প্রাপ্য। মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আজ প্রথম দিন এসেই কোনো ঝামেলায় জড়াতে চায় না। এই নে ধর একটা কাগজ, আমার হাতে দিয়ে যা। এটা খুলবি না, সোজা ওই যে জিন্স প্যান্ট পরা মেয়েটা দেখছিস, তাকে গিয়ে এটা দিয়ে আসবি। কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। মাহি পিছনে ফিরে, কি হয়েছে, ডাকলি কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম। এমন সময় মেয়েটা আবার ডাক। এই ছেলে, এদিকে আয়। কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই, তোর সাহস তো কম না, তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? চুপ করে আছি। কি লাভ লেটার, সেটার কিছুই তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দিইনি। আর কাগজে কি লেখা ছিল সেটাও জানি না। ওই যে আপুটা আপনাকে এটা দিতে বলল। আরও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড়কে হাবলার মতো ঠায় দাঁড়িয়ে আছি। দাঁড়া, লাভ লেটার দেওয়ার মজা বুঝাচ্ছি তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিচ্ছে, এবার তোরা কি করবি কর। ছেলে একটা এসে সোজা আমার কলার ধরে জোরে টান মারল। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস, তুই মাহি ম্যামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নেই না? ভাইয়া, বিশ্বাস করেন আমি জানি না এতে কি লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বলল। এত কিছু আমি জানি না। কথা হচ্ছে তুই মাহি ম্যামকে লাভ লেটার দিয়েছিস। এখন তোর কি হাল করি তুই দেখ। বলে মেয়েটা আমাকে মারতে শুরু করলো। সাথে আরও কয়েকটা ছেলে ছিল। দৌড়ে এসে ছেলেটার সাথে মিলে মারতে আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়ে যাচ্ছি। এই হয়েছে, থাম। যা এবার তোরা, বাকিটা আমি দেখে দিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে ধীরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মাহি আমার সামনে এসে, শোন, এটা হচ্ছে তোর সাজা, আর তোর কোনো দোষ নেই, এটাও আমি জানি। কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই মাহিকে সে যা চিনে নি। কলেজের সবাই আমার কথায় উঠে বসে। আমার মুখের উপরে কথা বলার মতো দুঃসাহস কারোর হয় না এই কলেজে। এই কলেজে কেন? হুম, থাক, আর বেশি নাই বা বললাম। কলেজে থাকলে এমনিতেই জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনোই বড় গলায় আমার সামনে কথা বলার মতো দুঃসাহস না করিস, সেটার জন্যই মেডিসিন দিলাম। খালি তুই না, নতুন কেউ আসলে কলেজে তাকে এমন মেডিসিন দেওয়াই হয়। যে মেয়েটা আমাকে কাজটা দিয়েছে সেই মেয়েটা মাহির কাছে আসে। আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারল। যে আকাশ একবার এক ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সে আকাশকেই মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? চলো আমি দেখিয়ে দিচ্ছি।
আমিও একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আকাশ। আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হয়েছে সবটাই দেখেছি, কিন্তু কিছু বলার মতো ক্ষমা নাই। কারণ যে মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটা এই শহরের মাফিয়ার গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে যে মেয়ে হয়ে মাফিয়ার লিডার কি করে হয়, কিন্তু এটাই সত্য। খুব ডেঞ্জারাস মেয়েটা, ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান্ট ভিজে যায়। এমন অনেক মাফিয়া টাফিয়া দেখেছি। এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিবর্তন করতেই বের হয়েছি। কে পাওয়ারের কেমন অপব্যবহার করে সেটাই দেখতে এসেছি। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মা বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করে গিয়েছিল যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়ে নতুন কলেজে এসেছি, পুরান কলেজ ফেলে। কারণ সেখানে আমার পড়াশোনা কোনোদিনও হবে না, কারণ পরিবেশটা অন্যরকম। সর্বদা দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি, কিন্তু শহরের মানুষগুলো যে একই রকম সেটা আরও বুঝতে বাকি রইল না। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখনও আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে দেখছে, কারণ একটু আগেই যে ধোলাইকে এসেছি। আমার পাশে আসিফ বসলো। এই আকাশ, মন খারাপ করিও না। সবাই তোমার দিকে যেমন করবেই তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখবো। থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে এসে, শুনলাম আজ মাহি নাকি নতুন কাউকে র্যাগিং করেছে আর তাকে নাজেহালভাবে মেরেছেও। সে কে? সবাই আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? আমার নাম আকাশ। থাক বাবা, যা হয়েছে হয়েছে, বাদ দাও। মাহিকে দমানোর মতো ক্ষমতা এই কলেজে কারোরই নেই। এই কলেজ কেন, পুরো শহরের কারোরই নেই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মাহি ক্লাসে ঢুকে পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও আছে। কি স্যার, আমার নামে গুণগান গাওয়া হচ্ছে নাকি? ভয়ে চুপ করে আছে। গুণগানই জানতে হয়। বদনাম করলে শরীর থেকে মাথাটা একদম আলাদা করে ফেলবো। মনে মনে ভাবি, কী রে, কাগজ দেওয়া মেয়েটা না বলেছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? থুর, মাথায় কাজই করছে না। স্যার, ক্লাস থেকে বের হন, আজ আর ক্লাস করতে হবে না। স্যার, মাহির এক কথায় ভয় বেরিয়ে গেল। আমি আর সাজ্জাদ চুপ করে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলেছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছো? হ্যাঁ, মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কোন সাহসে রে? প্রিন্সিপাল স্যার ভয়ও চলে যায়। মাহিরা আবার হই হল্লো শুরু করে ক্লাসে। ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজের প্রিন্সিপালের সাথে এইরূপ আচরণ কিভাবে করতে পারলো? মনে মনে ভাবলাম, না, আবার সেই আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এইসব মানুষকে কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। আকাশ চুপচাপ করে ক্লাসে বসে আছে। একটু পর মাহি আকাশের কাছে আসে। কিরে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আকাশ চুপচাপ বসে আছে। এখন লাউ যাওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর বড়সড় মাফিয়া সেটা দেখে নেব। এই কথা বলিস না কেন? আবার খাওয়ার ইচ্ছে আছে নাকি? প্লিজ, তোমরা ওকে ছেড়ে দাও। ওর সাথে আর কিছু করিও না। বেচারা আজ প্রথম এসেই মার খেলো। এক ছাগলের 4 নাম্বার বাচ্চা, তোর মুখে দেখে বলিই ফুটছে না। তোরও কি মার খাওয়ার শখ নাকি, যে ওর হয়ে ওকালতি করছিস? ভয়ে চুপ হয়ে গেল। মাহি ছাড় তো, বাদ দে। যা আমার খেয়েছে, এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিকই বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়, আর আমি আর আসিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারোর ক্ষমতা নাই যে মায়ের কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো।
আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করে দিল। বাহ, ভালোই লাগছে। প্রথম দিনে সেই দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা ভাড়া বাসা করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে, মা, ছোট বোন আর আমি। বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। ও সরি। আরে, সরি বলার কিছুই নেই। আর আমরা তো ফ্রেন্ড নাকি? ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এইসব চলে না। ফ্রেন্ড, তবে পুরোপুরি না। একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না, তুই ছাড়া। আচ্ছা, তুই করেই বলবো। আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজ তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল? সে নাকি মাফিয়া টিমের লিডার। ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পর কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি, আজ এইমাত্র কিভাবে কি করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি। এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলে, ভাই, একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে আসা কয়েকটা ছেলেকে বেদরমভাবে মারে, যেখানে নাসিমের ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তারা সাথে করে নিয়ে গেছে। ধুর, যতই চাই এইসব থেকে নিজেকে দূরে রাখবো, ততই আরও সেই দিকে ইনভলভ হচ্ছি। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর বাইকে ওরা ছেড়ে দেবে। ফোন কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ক্লু কোড 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, যেটা আমি আর উনি ছাড়া কেউ জানে না। তুই ফোন দিয়ে বল, শহরের মাফিয়ার ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে। তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে, না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়াই থাকবে না। আচ্ছা ভাই, আমি এখনই নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে, আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করতেছে, এই মাফিয়ার আসল বস কে? তারা যদি জানতো তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করতো। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা হাঁটতে বের হই। এমন সময় দেখি কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিয়েছে, কারণ মাফিয়ার লিডার নাকি এই পথ ধরে যাবে এখন। কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মাহি যাবে এখন। আমিও আমজনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়ল একটা গাড়ির মধ্যে একটা রোগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু মাহি আসবে দেখে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। রোগীটার অবস্থা খুব খারাপ, এমার্জেন্সি হসপিটালে নিয়ে না গেলে হয়তো এখানে সে দম ছেড়ে দেবে। এবার আর চুপ থাকলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়িটা স্টার্ট দিতে, কিন্তু সে ভয়ে না করে। আমি বললাম, কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। না, আমি প্রাণে মরতে চাই না। মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। এই, আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না। এবার রাগ উঠে গেল। ওকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিচেই গাড়ি নিয়ে হসপিটালে রওনা দিলাম। কাউকে দেখার সময় নাই, আগে মানুষটার যান বাঁচানো ফরজ। হসপিটালে পৌঁছে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। এই ছেলে, কে তোমরা? আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে থাক একদম। বেশি বাড়াবাড়ি করবি, সোজা শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মাহির কাছে নিয়ে গেল। মাহি আমাকে দেখে, কিরে ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিন হুড হয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? মানুষটা আর অল্প সময় হলে মরে যেত, তাই রোগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস আবার? একে তো ভুল করেছিস, এখন আবার? এই, তোর বেটাকে নিয়ে জীবনের সেরা শিক্ষাটা দিবি, ঠিক আছে? একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মায়ের কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরো নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে যে মাগো বলে চিৎকার দিয়ে উঠি।
তারপর আবার হাতের উপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করে, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে গড়াগড়ি করছি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন বউ বউ করে ঘুরতে আরম্ভ করে। পুরো হাসপাতালে ছেলে পেলে দিয়ে ভরে গেছে। সবার মাথায় তো আগুন উঠে গেছে আমাকে এ অবস্থায় দেখে। আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকালে এসে হুমড়ি খেয়ে কান্না করতেছে। আকাশ ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করছিস কেন? দেখ, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। তাও ছেলে পেলে মানতেছে না। ডাক্তার 1 মাস বেড রেস্ট দিল। ছেলে পেলের জন্য হসপিটালের বাইরে কোনো মানুষ ঠিকমতো আসা যাওয়া করতে পারতেছে না। এত মানুষ এসেছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল। ভালো একটা হোটেল বুক করলো, সেখানে থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এসব কিছু জানে না। মা জানলে তো সোজা স্টক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথাই শুনছে না। ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে বুঝিয়ে বাজিয়ে পাঠালাম। তবে কয়েকজন আমার সাথে রয়ে গেল। নাসিম, ইয়াসিন, ওদেরকে হাজার মানা করলেও ওরা যাবে না, তাই আর জোরও করিনি ওদের। আচ্ছা নাসিম, তোর ছোট ভাইকে ছেড়েছে? ভাই রাতের আগেই ছেড়ে দিয়েছে। কথা বলতেছি এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার। সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আকাশ ভাই, আপনার এই অবস্থা করলো কে? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন, ওকে মেরে ওর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরের আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আসবো। মনে মনে বললাম, না, নামটা বলা যাবে না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নাম বের করি, সেটা যেই হোক না কেন, নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ওই সব ছেলেপেলেদের জন্য আমি একাই এনাফ। ওদের সাহায্য করতে ছেলেপেলের দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। না নাসির ভাই, কে বা কারা করেছে জানি না, ছেলেগুলোকে এর আগে কখনো দেখিনি। আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না, যে বা যারা এই রূপ করেছে তাদের ধরে এনে আপনার পায়ের সামনে হাজির করব। তারপর নাসির ভাই আরও বেশ কিছু সময় কথা বলে চলে যায়। দুপুরে খাবার সময় হয়ে এসেছে প্রায়। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম, একটু রেস্ট করার দরকার। কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হয়ে যেতে বললাম। ইয়াসিন বাদে সবাই বের হয়ে গেল। শোন ইয়াসিন, কি বলি মন দিয়ে শুনবি। হ্যাঁ ভাই, বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললেই হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলিনি, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারব। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়া টিম, যেটা শহরে আছে সেই গ্যাংয়ের ছেলে পেলে। শোন, আর এই শহরে মাফিয়ার দায়িত্বে আছে মাহি। মাহি নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আসবে। ওরাই আমার সাথে এরূপ আচরণ করেছে। যত ছেলে লাগে নিয়ে যাবে, কিন্তু কাউকে বলবি না ওদেরকে কেন তুলে নিয়ে আসছিস। কেউ জিজ্ঞাসা করলে বলবি আকাশ ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট করেন। বিকেলবেলা আপনার চোখ খোলার আগে ছেলে দুইটা আপনার সামনে থাকবে। আরে না না, এইটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করার দরকার নেই। শহরে আড্ডাখানা যেটা আছে সেখানের পেছনে যেই স্টোর রুমটা আছে সেখানে বেঁধে রেখে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দেব। আচ্ছা ভাই। আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায় আর আকাশ একটু ঘুমানোর চেষ্টা করে। বিকেলবেলা চোখ খোলার আগেই দেখে ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই, মাল দুইটাকে তুলে নিয়ে স্টোররুমে ফেলে রেখে চলে আসছে। এই যে নেন মাল দুইটার ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে এসেছে। কোনো সমস্যা হয়নি তো? ভাই কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরে গুছিয়ে মেশিন নিয়ে গেছি। গিয়ে ফার্স্টে ভালোই ভালোই বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুইটা একটু পাওয়ার দেখাইছে যেই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করার ভাই, যখন বাংলা ভাষায় বোঝাইতে পারি নাই তখন মেশিন কপালের ঠেকা তোলা নিয়ে আসছে। যা, এবার ফ্রেশ হয়ে নে। এভাবে দিন কাটতে লাগলো। মায়ের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা এখনও স্টোররুমে বন্দী। পুরো শহর তামা তামা করে খুঁজে ফেলেছে শহরের মাফিয়ার লোকেরা,
কিন্তু কেউ খুঁজে পায় নাই এই দুটোকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নাসিম আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম, যেখানে মাল দুইটাকে বন্দি করে রেখে এসেছে ইয়াসিন। আর ইয়াসিনকে আগেই বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদের দেখভালের কমতি না হয়, কারণ কোরবানির গরু ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোর রুমের ভিতরে গেলাম, গিয়ে দেখি মাল দুইটাকে ইয়াসিন শিকল বেঁধে দিয়ে রেখেছে। আমাকে দেখেই একজন বলে উঠল, এই তুই এখানে? তোকে না মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে আসছিলাম, তুই এখনো মরিস নাই? বাঘ কখনো এত সহজে মরে নাকি রে কুত্তার বাচ্চা? বলেই বুকের মধ্যে সচরে একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলেজা কোটে বের করবে কে? আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি জানতি, তাহলে এখনই দম আটকে মারা যাইতি। ইয়াসিন, সেলাই রেঞ্জ আর কাঁটাটা নিয়ে আয় তো। ইয়াসিন এসে সেলাই রেঞ্জ আর কাঁটাটা দিয়ে গেল। সেলাই রেঞ্জ হাতে নিয়ে দুইজনের পা বরাবর দুইটা সচরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে পায়ের হাড্ডিটা মট করে ভেঙে গেছে, সেটা স্পষ্ট নিচের কানে শুনতে পেলাম। দুজনে মাকে বলে চিৎকার করে উঠল, এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনে সারের মতো চিৎকার করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। এখন কেন? তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিচ্ছিস? একজন বলে উঠল, বিশ্বাস করো, তুমি কে বা কি করো তা আমরা জানি না। লিডার অর্ডার করেছে, তাই তোমার সাথে এইরূপ করেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নেই। কাঁটাটা হাতে নেই। তার আগে ছেলে দুইটার মুখের মধ্যে কাগজ গুঁজে দেয় যেন চিৎকার করতে না পারে। তারপর কাঁটাটা দিয়ে ছেলে দুইটার বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকি। চিরচির করে রক্ত পড়ছে ছেলে দুইটার শরীর থেকে। শোন, আর অল্প কিছুক্ষণ পর হয়তো তোদের জান চলে যাবে। তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দেই, হয়তো তোদের মরার জন্য আহ্বান হবে। আকাশ ছেলে দুইটার কানের সামনে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বলে। ছেলে দুইটা সাথে সাথেই চোখ বড় বড় করে ফেলে আর সাথে সাথেই দম আটকে মারা যায়। আকাশ ইয়াসমিনকে ডেকে বলে, এই দুইটা বডিকে শহরের সিটি রোডে টাঙ্গিয়ে দিয়ে আসবে, যাতে করে মানুষজন দেখে। পুরো শহরে তো হাহাকার লেগে গেছে। মাফিয়া ছেলেদের এইরকমভাবে কে মারল? কার এত বড় বুকের পাঠা? নাসির ভাইয়ের ছেলেরা তো পাগল পাগল হয়ে গেছে। মাহির তো পুরো মাথা খারাপ। সে যে করেই হোক এই দুইজনের হত্যাকারীকে সে খুঁজে বের করবেই। অন্যদিকে আকাশ তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওর মনে হচ্ছে কিছুই যেন হয় নাই। পরের দিন সে কলেজে যায়। আসিফ আর নাফিসা আকাশকে দেখতে পেয়ে দৌড়ে আসে। কি রে আকাশ, এতদিন কোথায় গিয়েছিলি রে? আরে, একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়ার ছেলে দুইটাকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, আমিও একটু শুনেছি। কলেজে এসেছি পর্যন্ত সবাই একই কথা কানাঘোষা করতেছে। চল, ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি, এমন সময় মাহির সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছি, এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল মাহি নাকি আমাকে ডাকতেছে। আচ্ছা চলো, স্যারের অনুমতির প্রয়োজন নেই, কারণ মাহির কথা একবার যখন বলেছে সবাই চুপ। তো ভয় শেষ। আকাশ প্লিজ একটু সেফ থাকিস, কখন কি করে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মাহির কাছে গেলাম। মাহি সবাইকে চলে যেতে বলল, সবাই চলে গেল। এই ছেলে, তুই জীবিত হলে কি করে? সেদিন না ওরা বলল যে তোকে মেরে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে। ওদের কথা মতো তো তুই বেঁচে থাকার কথা না, কিন্তু বাঁচলে কি করে? আরেকটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুইজনকে কারা জানি মেরে শহরের সিটি রোডে টাঙ্গিয়ে রেখে এসেছে। দেখেন, আপনার কোনো কথার জবাব দিতে আমি ইচ্ছুক নই। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত পা ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শখ মেটেনি? এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হচ্ছে। কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হলে জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। চুপ করে আছে। শোন, তোকে আমার সন্দেহ লাগছে।
আমার ছেলেপেলেরা তোর উপরে নজরদারি করবে, মাথায় রাখিস সেটা। আচ্ছা, আবার ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় চলে গেলাম। এভাবে আরও কয়েকটা দিন কাটলো। এই কয়েকদিনে লক্ষ্য করলাম মাহি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজে আসলে মাহি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে যাচ্ছিলাম বাসায়, এমন সময় মাহি ডাক দেয় আমাকে। এই এদিকে আয়। হ্যাঁ বলেন। এই তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মায়ের কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পরে এসে আমার সাথে এখানে বসে থাকবি। হঠাৎ মাহির নাম্বারে একটা ফোন আসে। যে ছেলে দুইটাকে যারা মেরে ফেলে দিয়ে গেছে তাদের একজনের সংবাদ পাওয়া গেছে। অপর পাশ থেকে কি বলছে কিছু শুনতে পাচ্ছি না, খালি মাহির কথাই শুনছি। ওকে, যে কারোরই হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। ফোনের অপর পাশ থেকে। খবর পেয়েছি আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। মাহি ফোন রেখে দিয়ে মাহির অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গেছে। আর আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে। আমার জালে আমি নিজেই ফেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয়, সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতে দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই, আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানেই আছিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে আমার কাছে চলে আসলো। আমি ওকে বললাম তোর নাম ওরা জেনে গেছে। তো ভাই, সমস্যা কি? আমি কি ওদেরকে ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কোন মানুষটা আমার গায়ে হাত দিবে? এমন মানুষ এখনো পয়দা হয় নাই। হ্যাঁ, তোর কিছুই করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। ওকে, সমস্যা নেই। ওরা আজ রাতে কিছু একটা করবে। আর আজ রাতেই আমি আমার আসল রূপ দেখাবো। খবর দে সব ছেলেপেলেদেরকে। আকাশ মাহমুদ কি, সেটা আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসমিন সব ছেলেপেলেদেরকেই খবর দেয়। গাড়ি করে শুধু আকাশ মাহমুদের ছেলেপিলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1000 ছেলে আসে। সবার কোমরেই আর্মস, কেউ কেউ আবার ওম দিয়ে আসে। সেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলে পেলে তো আজ পুরো ক্ষিপ্ত। কার এত বড় বুকের পাটা যে আকাশ মাহমুদের সাথে পাঙ্গা নেবে? আকাশ তারপর সমস্ত ছেলেদেরকে শহরের আড্ডায় একত্রিত করে। কে কোথায় থাকবে সেটা বলে দেয়। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে, সব জায়গায় আকাশের ছেলেপিলে অমনি ফিট হয়ে আছে। আকাশ শুধু অর্ডার করবে, সাথে সাথে শহরের রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ারা পুরো শহরের যত ক্রু আছে সবাইকে একত্রিত করে উদ্দেশ্য একটাই, ওদের ক্রু মেম্বারদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আজ মৃত্যুর চৌকাঠ অবধি পৌঁছে দেবে। শহরে প্রায় কয়েক শতাধিক ক্রু আছে, সবাই একজোট হয়। রাতের বেলায় আজ তারা ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারা ওর সাথী ছিল সব কয়টার নাম বের করে ওকে মেরে ফেলবে। আর ওদেরকে লিড করতেছে নাসির ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল ক্রু মেম্বার আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে যে নিজেরাই আটকে পড়বে এ ধারণা কারোরই নেই। বিকেল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে। আকাশের লোকজন সবাই যে যার জায়গা মতো ফিট হয়ে আছে। আর আকাশ বলে দেয় ইয়াসমিন আগে একা যাবে। মাফিয়ার ক্রুরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠাটা আসবে। একটু পর প্ল্যান মোতাবেক ইয়াসিন চৌরাস্তার মোড়ে যায়। সাথে সাথেই মাফিয়া ছেলেপিলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতেই চাপাতি, বড় বড় রামদা।
ইয়াসমিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাসির ভাই আর মাহি একটা গাড়িতে বসে আছে। ছেলেপিলে দৌড়ে আসে ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা যারা দৌড়ে আসে সব কয়টার মাথায় খুলি ছিদ্র হয়ে মাটিতে লাশ পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলি ছিদ্র করে ফেলেছে আকাশের ছেলেরা। মাফিয়ার সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বলতে পারে না কি ঘটছে। এবার ইয়াসিনের সাথে ওর দলে 10-15 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়া ছেলেপিলে আরও এক ছ্যাক এগিয়ে আসে মারার জন্য। ওই 10-15 জন মিলে প্রায় শতখানিক মাফিয়ার ক্রুকে মেরে জায়গার মধ্যে তুলোধুনা বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ার ক্রুরা ওই 10-15 জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে এতজনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার ক্রুরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাই আর মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকেই তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসমিনকে দেখেই চিনে ফেলতো। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। কুত্তা বাচ্চা, কত বড় সাহস আমার ছেলে পেলেদের গায়ে হাত দিস! তোদের বুক থেকে আজ কলিজা ছিঁড়ে বের করে ফেলবো। এই সব কটাকে গাড়িতে তুল নিয়ে আয়। নাসির ভাই আর মাহি গাড়িতে উঠতে যাবে এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েক হাজার ছেলেপিলে বড় বড় আর্মস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাইয়ের এটা দেখে তো পা কাঁপা শুরু হয়ে যায়। তারা মাত্র সংখ্যা কয়েক শতাধিক, আর যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার। আকাশের ছেলেপিলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর উড়াধুরা গুলি ছুটতে শুরু করে। মিনিটের মধ্যেই মাফিয়ার কয়েক শতাধিক ক্রু মারা যায়। এমন সময় আকাশ সামনের দিকে এগিয়ে আসে। নাসির ভাই আর মাহি ভয়ে মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাহিরে গোলাবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে। কয়েক শত মাফিয়ার ক্রু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভেবে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আকাশ অনেক আগেই লক্ষ্য করেছে এখানে নাসির ভাই আছে, তাই সে তার দিকে এগিয়ে যায়। কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রোশনি এসে আকাশের মুখের উপর পড়ে। মাহি তো আকাশকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই তো চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের ছেলেপিলেরা তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে, সব কয়টাকে এখানেই মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে গিয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলে পেলে ছিল, না হয় কখনোই এখানে আসতাম না। মাফিয়ার ক্রু সবাই হাঁ করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করবে, কি করছে কি ওদের লিডার, আর কে বা এই লোক? মাহি তো রীতিমতো একটার পর একটা অবাকই হয়ে যাচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন কি? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আপনি আগে বলেন আমায় মাফ করে দিছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার উপরে আমার কোনো রাগ নেই। আমার যে মাফ করার মতো কোনো কিছু থাকবে ওঠেন আবার। নাসির ভাই আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছে করেই ওদের খুলিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এমন ধরনের ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই মাহির কাছে যায় আর ওর গালে কয়েকটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদকে? কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ, আজ যদি আমি না থাকতাম তোরা আজ এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারতি না। তোরা যেই মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সেই আকাশ মাহমুদ যে পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার বস।
যার উপরে কোনো মাফিয়ার বস নাই, তার এই তৈরি করা এই মাফিয়া গ্যাং। আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়ে বসেছিস। সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখ চারিদিকে তাকিয়ে, এক ডাক দিয়েছে, হাজার হাজার মাফিয়ার ছেলেপেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়ার লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নাই, কিন্তু তাদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাহি তো মনে হয় এখনই মাটি ছেদ করে জমিনে ঢুকে যাবে এমন কথা শোনার পর। আকাশ সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছে তো সোজা তার জীবনটা কেড়ে নেব। আর এবারের মতো সবাইকে মাফ করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শোধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে বললে সোজা মেরে বালি চাপা দিয়ে দেব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আকাশ মাহমুদকে এক নামে চিনে গেছে, কিংস অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আকাশের ছেলেপিলেরা গুম করে ফেলেছে। পরের দিন আকাশ আবার আগের ন্যায় ক্লাস করতে যায়। পুরো পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। আকাশকে সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসায় যাবে এমন সময় একিয়া সিনিয়র একটা মেয়ে আকাশের কাছে আসে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে ঠাস করে থাপ্পড় মারে মেয়েটাকে। আকাশ তো হা হয়ে তাকিয়ে আছে মাহির দিকে। মেয়েটা মাহির ভয়ে থাপ্পড় খেয়ে সোজা হেঁটে চলে যায়। এই চল, সমস্যা কি? হ্যাঁ, কই কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যাই নেই। তোকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে বসে থাকতে, আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? মনে মনে ভাবলাম, কালকের পর থেকে মাহির কথা বলার ধরনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাবো কেন? আর আমি কার সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তোমাকে ঠিক করতে হবে? দুজন এখন তুমি তুমি করেই কথা বলে। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আর আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। আসছে। মাহি আকাশের হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আকাশ তো পুরো হা হয়ে আছে মেয়েটার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচায় বলার অভ্যেস আমার নেই। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি কে সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি শর্মিন্দা। কিন্তু একটা কথা, যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনেই তোমার জন্য মনের কোণায় আমার জায়গা হয়ে গেছে। তোমার হয়তো ভালোবেসে ফেলেছি। দেবে কি আমি একটা সুযোগ? আরে আরে, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা তা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, কারণ তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটে ফোঁটাও নেই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কীরূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো কোনোদিনও ভুলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। প্যারা দিতে আসবা না একদম আমাকে। গেলাম আমি, বলেই উঠে চলে যায়। এই আকাশ, শোনো প্লিজ। কে শুনে কার কথা? আকাশ উঠে চলে গেছে। মাহি মনে মনে ভাবে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কি সেটা তুইও জানিস না। তোকে জমের বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমের বাড়ি পাঠিয়ে আমি দম নেব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিং কে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মায়াজালে ওকে ফাঁসাতেই হবে। অন্যদিকে মাহি, তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজ করছে। না হয় তোমায় কখনোই ফিরিয়ে দিতাম না। আর আমি না, তোমাকে কেউই ফিরিয়ে দেবে না, কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ঠোকরাবে সে নেহাত বোকামি করবে। আকাশ বাসায় চলে যায়। একটু পর বাড়ির মালিক এসে বাড়ি ভাড়া ফ্রি করে দেয়, কারণ আকাশকে চিনে না এমন লোক শহরে নেই। অন্তত না চিনলেও তার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। বিকেলবেলা ঘুম থেকে উঠে
আসিফকে ফোন দেয়, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দেয় আসিফের কী হয়েছে জানতে। বলে দেখ আকাশ, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদের খবর করে ছেড়ে দিবি। সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর মায়ের মতো ওইরূপ মনে হয়? শোন, আমি আমার মতো অন্যর মতো আমাকে মনে করিস না। আমার যদি পাওয়ার দেখাতেই হতো তাহলে অনেক আগেই দেখাতাম, কিন্তু আমার কাছে এইসব থেকে বন্ধুত্ব অনেক ঊর্ধ্বে। ক্ষমা করিস রে, আমরা আরও কত কি ভেবে নিয়েছি। তো চল কোথা থেকে ঘুরে আসি, আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওরে বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর তিনজন প্ল্যান করে ঘুরতে বের হয়েছে। একটা পার্কে বসে আছে তিনজনে। হঠাৎ দূর থেকে একটা জায়গায় নজর পড়ল। একটা ছেলেকে কয়েকজন মিলে বেধড়কভাবে মারতেছে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি করবে বুঝে উঠতে পারতেছে না। ছেলেটাকে বাঁচাতে যাবে না এখানে বসে থাকবে? না, ছেলেটাকে বাঁচানোর প্রয়োজন। আসিফ তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত, ভেজাল করিস না। আচ্ছা, তারপর সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই তোমরা ছেলেটাকে এইভাবে মারতেছো কেন? না খেলে কি করবে? ছেলে একটা আমার কাছে এসে কোমর থেকে মেশিন বের করে কপালে ধরে। শোন, এইসব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো। আকাশ মাহমুদ এইসব নিয়ে এক যুগ আগে খেলা ছেড়ে দিয়েছে। আমার নাম শুনতে ছেলেটার সাথে সাথে আমার পায়ে পড়ে যায়। বাকি দুইজন তিনজন যারা আছে ওর সাথেই সবাই তো অবাক। কী রে, ওর কি হইলো? ছেলেটা মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন? বাকি ছেলেগুলাও আকাশের দিকে এগিয়ে আসে। আকাশের নাম শুনে ছেলেটার মুখে এবার সবাই আকাশের গায়ে পড়ে গেল। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিনও করব না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়ে চাও, যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলে। ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে চলে এলো। বাহ আকাশ, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর তোকে যেই রূপটাতে ভেবেছিলাম তার থেকে পুরাই ভিন্ন তুই। আসলেই দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আসিফ, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তোদের তো একটা কথা বলতে ভুলে গেছি। মাহি আজ আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হাঁ করে আছে। কী রে, কী হয়েছে রে? শোন আকাশ, ওই মেয়ের সাথে একদম ওইসবে জড়াবি না। ওই মেয়ে আজ তো একটা ডাইনি। আরে পাগল নাকি? ওর সাথে আমি এইসবে জড়াবো? তবে মেয়েটা কিন্তু সেই রকমের সুন্দর রে। তাহলে তুইও গিয়ে ওর গলায় ঝুলে পড় না। সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। এমন সময় ইয়াসিনের ফোন রিসিভ করেই, ভাই, দুবাইয়ের মাফিয়া যে আছে আলিবাবা, তার নজর নাকি আমাদের দেশের উপরে। গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিচের কবলে করে নিবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিচের কবলে করে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করবে। আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটা টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা নাকি তাদের কাজে কর্মে নিযুক্ত হয়ে গেছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি কার এত বড় সাহস আমার দেশের উপরে নজর দেয়, আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চায়। আকাশ সাথে সাথে আন্ডারওয়ার্ল্ড ডন यास्मीन के फ़ोन देई। हाँ आकाश भाई बोलो, किसे याद किया मुझे? হ্যাঁ আকাশ ভাই বলেন, কিভাবে স্মরণ করলেন আমাকে? भाई यार तो हर वक्त तो करता लेकिन काम में इतना बिजी रहता हूँ कि बात नहीं हो पाती। ভাই স্মরণ সর্বদাই করি, কিন্তু কাজে কর্মে এতটা ব্যস্ত থাকি যে কথা বলা হয়ে ওঠে না। ओ कोई बात नहीं, तो बोलो मुझे क्यों याद किया? এটা কোনো কথা না, তো বলো আমাকে কেন স্মরণ করলে? ভাই দুবাইয়ের ডন আলিবাবার নজরে নাকি আমার দেশের উপরে। ওকে বোঝান, না হয়তো আমার দেশের উপরে কোন নজর দিবে তো ওর মস্তক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। आकाश भाई, वो कमीना हमसे भी बंधन टूट लिया।
उसका अब हमसे कोई दहशत नहीं है। लेकिन आकाश भाई, हम तुम्हारे साथ हैं। वो कमीने का नज़र तुम्हारे देश पे पड़ने नहीं दूंगा। जो भी मदद चाहिए मुझे बताना। আকাশ ভাই, ওই কমিনাটা আমার সাথেও সম্পর্ক ছিন্ন করে ফেলছে। ওর সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই শয়তানের নজর আমি তোমার দেশের উপরে পড়তে দিব না। তোমার যে সাহায্য লাগে আমাকে বলবা। আচ্ছা ভাই, তারপর কথা বলে রেখে দেই, কিন্তু তাও কেন যেন মাথায় কাজ করছে না। খালি একটা জিনিস মাথায় ঘুরতেছে, ও যেই দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। আকাশ একটা প্ল্যান বানায় কিভাবে ওদেরকে ধরবে। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যায়। নাসিফা, আসিফ ওরা আজ আগে এসে পড়েছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মাহির এসে আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে। আকাশের তো মাথায় রাগ উঠে যায়। আকাশ মাহিকে সামনে ঘুরিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মাহি তো বেকুবের মতো হাঁ হয়ে আছে আকাশের থাপ্পড় খেয়ে। নাফিসা আর আসিফও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। কি করলো আকাশ এটা? এই মেয়ে গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আজ এসে আমায় জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরেছি আর কি। রাখ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে ভালোবাসতে কে যাবে? সামনে থেকে দূর হ আমার। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালে দাঁত সবগুলো ফালাই দিব। তাই কর, আমার যা করতে মন চায় আমার সাথে কর, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমাতে পারিনি, খালি তোমার কথাই মনে পড়েছে। দেখ মাহি, এটাই শেষবার, এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে। এই নাফিসা, তোরা চল তো, বলে ওদেরকে নিয়ে ক্লাসে চলে যায়। মাহি তো সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় মাহির ফোনে একটা ফোন আসে। মাহি ফোনের দিকে তাকিয়ে তো থরথর করে কাঁপতে শুরু করে, তাও ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। আর কয়েকটা দিন সময় লাগবে, ব্যাটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি যে করেই হোক ওকে নিজের কবলে এনে ওর অস্তিত্ব মুছে দেব। না না স্যার, এর আগেই কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। মাহির তো মাথায় কাজ করতেছে না। আকাশ তো বলল নেক্সট টাইম এমন কিছু করলে সে তার খবর করে ছাড়বে। কিভাবে কি করবে তার মাথায় তো কাজই করছে না। আকাশ ক্লাসে গিয়ে বসে আছে। একটু পর স্যার আসে আর লেকচার শুরু করে। আকাশ লক্ষ্য করে ওর ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় সে ফোনটা পিক করতে পারছে না, চুপচাপ বসে আছে। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর সে পকেট থেকে ফোন বের করে দেখে ইয়াসিন ফোন করেছিল। সে একটা মেসেজও পাঠিয়ে দেয়। মেসেজটা চেক করে দেখে, ভাই, ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যার মধ্যে 17 জন মেয়ে আর বাকি 53 জন ছেলে। তারা শহরের আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। ইয়াসিনকে ফোন দেই। ইয়াসিন এখনই এ জায়গায় একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। আকাশ আর ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে যায়। জায়গা মতো গিয়ে আকাশ অপেক্ষা করছে। একটু পর ইয়াসিন আসে। জাসুসটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পেছনে লোক লাগিয়ে রেখেছে। ওর দ্বারাই বাকি আরো 2-1জনকে যদি ধরতে পারি। হ্যাঁ গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবি ওকে, আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না যে আলিবাবা দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আকাশ নাসির ভাইকে ফোন দিয়ে সবটা খুলে বলে। সমস্যা নেই, ছেলেপেলে রেডি আছে, লাগলেই খালি বলবেন। ওই আলিবাবার বাচ্চা দেশের মাটিতে পা দিতেও পারবে না, এমন নাজেহাল করব ওর অবস্থা। আকাশ তারপর বাসায় চলে যায়। রাতের বেলা ইয়াসিন 70 জন জাসুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ওদের কাছে আছে। ওকে ধরে এনে রুমে বন্দি করে রেখেছে। ইয়াসিন শুরুতে ভালোই বলে বাকি সাথীদের নাম বলতে, কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না।
ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, তাতেও মুখ খোলে না। ইয়াসিন আকাশকে ফোন দিয়ে বলে, ভাই এত চেষ্টা চালাচ্ছি, সে মুখ খুলতেই রাজি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি কর আর মরিচের গুঁড়ো রেডি করে রাখ। আকাশ 30 মিনিটের মধ্যে সেখানে চলে যায়। ভাই সব রেডি। আকাশ শুরুতে গিয়ে ভালোই ভালোই বলছি, বাকি সাথীদের নাম বল। সে বলে, তোর যাই করিস না কেন আমার মুখ থেকে নাম বের করতে পারবি না। এত টর্চার করেও তোর নাম বের করতে পারলো না, ধরে নে আর পারবিও না। মারতে মারতে মেরে ফেললেও পারবি না। এখনও কি টর্চার করেছি? সবে মাত্র শুরু। ইয়াসিন গরম পানি নিয়ে আয়, আর সাথে যা যা রাখতে বলেছি সেটাও নিয়ে আয়। ইয়াসিন গরম পানি আর মরিচের গুঁড়োর বাটিটা নিয়ে আকাশের সামনে রাখে। ওর শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেল আর মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দে। ইয়াসিন সাথে আরও একজন মিলে ওর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নেয় আর মুখের মধ্যে কাপড় গুঁজে দেয়। গরম পানির বালতিটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ওর শরীরে ঢেলে দেয়। গরম পানি ঢালার সাথে সাথেই সে সাপের মতো মোচড়ামুচড়ি করতে আরম্ভ করে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে ওর। ছেলেটা অঝরে চেঁচাচ্ছে, কিন্তু তার গলার আওয়াজ বের হচ্ছে না। আকাশ তারপর মরিচের গুঁড়োগুলো ওর শরীরের মধ্যে ঢেলে দেয়। ছেলেটা আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর চোখের ভাষায় বলতে থাকে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে। সে সবটা স্বীকার করবে। যা, ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনতি সুরে বলতে থাকে, পানি। আকাশ ওর হাতের পাশে থাকা পানির বোতলটা এগিয়ে দেয়। সে গটগট করে 2 লিটার পানির জায়গায় শেষ করে ফেলে। এবার সঙ্গীতের নাম বল, না হয় তো বুঝেই গেছিস আমি কি কি করতে পারি। বিশ্বাস করুন, বাকি সাথীদের মধ্যে আমি কাউকেই চিনি না, 2-1 জন ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিনের পরিচয়, কারণ বস আমাদের এক একজনকে এক এক জায়গায় থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারো পূর্বের পরিচয় নাই, আমাকে উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবারই নাম জানিস, ভালো ভালোই নাম বল, না হয় আবার শুরু হয়ে যাবে। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করুন, আমি 2-1 জনকে চিনি। ইয়াসিন, গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয় তো। এই যে ভাই সুই। আকাশ সুইটা নিয়ে ছেলেটার রগের মধ্যে ফোটাতে থাকে। ছেলেটা ব্যথার তাড়নায় চিৎকার করে মিনতি করছে আর বলছে, বিশ্বাস করুন, আমি আর কারোর নামই জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও একই কথা বলবো আমি। আকাশের কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্য বলছে। আচ্ছা, বাকি দুজনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে, এর আগের মিশনে একসাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। ইয়াসিন, ওর ফোন কোথায় রে? ভাই ফোন জব্দ করে রেখেছি, ওয়েট 1 মিনিট এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোন ওপেন করে যেই দুজনকে চিনে তাদের পিক দেখায়। একজনকে চিনে না, কিন্তু দ্বিতীয় জনকে দেখে তো আকাশের মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। এটা কি করে সম্ভব? এই তুই সত্যি বলছিস তো তোদের টিমের মধ্যে এও আছে একজন? হ্যাঁ, সত্যি বলছি। ওকে, ওদের ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে দেশে এনেছে কে? কেউ আনেনি, তবে বলেছে আমাদের একজন লিডার এদেশে বহুকাল থেকে বসবাস করে, সে সমস্ত কিছুর দেখভাল করবে। কিন্তু আমরা মিশনে এসেছি ঠিকই, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। আমি তো দ্বিতীয়বারের মতো শখ খাই। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন এসেছে মানে? আকাশের মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। ইয়াসিন, ওকে এখানে এভাবে ফেলে রাখ আর ছবির একে তুলে নিয়ে আয়। আর বাকি যে আছে তাকে আমার উপরে ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম ওকে কিভাবে ধরবো। তখনই মনে পড়লো সে আমার জন্য ভালোবাসা নামক যে ফাঁদটা এঁটেছে তার মধ্যে তাকে ফাঁসাবো। এত সময় হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, মাহি হচ্ছে 70 জন জাসুসের মধ্যে একজন। দ্বিতীয় যেই ছবিটা দেখলাম সেটা মাহিরই ছবি। এবার ওর ভালোবাসা জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বসবাস করছে
তার উত্তর হয়তো মাহির কাছ থেকেই পাবো। মাহি পারবে একমাত্র হয়তো তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম। গিয়ে মাহির খোঁজ খবর করছি, কিন্তু মাহি নাকি এখনো আসেনি। ওয়েট করছি। একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো, আমি জানি তুমি কি বলবে, যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আসলে আমি গত 2 দিন অনেক ভেবে দেখেছি, আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দেবে। হ্যাঁ দেবো তো, আমি তোমার জীবন গুছিয়ে দেবো। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমার ভালোবাসার মতো একটা সুযোগ দেবে? হ্যাঁ দেবো তো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজারো বাহানা করব, সেগুলোও তোমার পূরণ করতে হবে। হ্যাঁ করব। তো তোমার সব বায়না নিয়ে আসো। তাহলে চলো, আজ ক্লাস করবো না, তুমি আমায় দূরে কোথাও থেকে ঘুরিয়ে আনবে। আচ্ছা চলো। দুজনে মিলে একটা পার্কে যাই। মাহি আকাশের কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মাহির কেন জানি খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যেন আকাশের কাঁধটা পরম শান্তির একটা স্থান। একটু পর ফুচকাওয়ালা মামা তার স্টকটা ওপেন করলো। এই আকাশ, তুমি ফুচকা খাবে? আচ্ছা চলো। তারপর আকাশ ফুচকা অর্ডার করে। এই কিরে, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছে করছে না, আর এইসব আমি একটু কম খাই, আমার ভালো লাগে না। আচ্ছা তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। আকাশ মাহিকে খাইয়ে দিচ্ছে। ইচ্ছে করছে না ওর মতো ছলনাময়ীকে নিজের হাতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে মেরে ফেলতে। মাহি তো আপন মনে ফুচকা খাচ্ছে আর মনে মনে ভাবছে, আজ যদি আমি মিশনে না আসতাম, সত্যি তুমি আমি ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না, যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নেই। আজই এত খারাপ লাগছে, যেদিন তোমায় আমি নিজ হাতে মারবো সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস আমি পাচ্ছি। আমি মনে মনে ভাবি, মাহি তুমি যদি সত্যিকার অর্থে আমায় ভালোবাসতে, ওপরওয়ালা সাক্ষী, তোমার হাত আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী। তোমার জন্য মনের কোনো এক জায়গায় ভালোবাসা ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহাত বোকামি হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবে। সেদিন অনেকটা সময় পার্কে সময় কাটায় দুজনে একসাথে মিলে। পরে আসার সময় দুজনেই নাম্বার আদান প্রদান করে নেয়। আকাশ বাসায় এসে গ্লাস ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানায় শরীর এলিয়ে দেয়। এমন সময় ইয়াসিন ফোন করে। ভাই, জাসুস ওইটা কেউ তুলে নিয়ে এসেছে। দুইটাকে একসাথে বন্দি কর। প্রথমে ভালোই ভালো জিজ্ঞেস কর, যদি সতর্কতা না দেয়, গতকাল আমি যেমনটা করেছি সেইরূপ আচরণ করবি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন ভালোই জাসুস থেকে উত্তর চাই। সে প্রথমে না করে, পরে গতকাল যেই জাসুসটাকে আটক করেছে তাকে ওর সামনে আনে আর বলে, দেখ একে একবার, যদি ভালোই মুখ না খুলিস তাহলে তোর হালও এমনটাই করব। সে ভয়ে সব কিছু স্বীকার করে। তার কাছে যত সন্ধান ছিল সব কিছু ইয়াসিনকে খুলে বলে। আকাশ না খেয়েই ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মাহি ফোন করেছে। আমার বাবুটি কি করে? খাবার খেয়েছো? এসে শরীরটা ক্লান্ত লাগছিল, তাই শরীরটা এলিয়ে দিয়েছি বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি তা বলতেই পারবো না। এই কি বললে তুমি? এখনো খাও নাই মানে? যাও এখন গিয়ে উঠে খেয়ে নাও। আচ্ছা আচ্ছা বাবা, যাচ্ছি তো, এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবা না। কত সময় হয়েছে, এখনো না খেয়ে আছো আর বলছো রাগ করতে না? আচ্ছা যাচ্ছি। আকাশ ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাহির থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেয়। খেয়ে দিয়ে বিকেলবেলা জাসুস দুইটাকে সে যেখানে রেখেছে সেখানে যায়। ভাই, জাসুসটা ভয়ে সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটাই বের করেছি। তবে বাকি আরও বহু মানুষ আছে যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা নেই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কয়টাকে আটক কর।
দেখবি সবার খবর পেয়ে যাবে। আকাশ, ইয়াস, আকাশ ভাই, হ্যাঁ বলো। আপনাকে বলেছিলাম ওই আলিবাবাকে বোঝানোর জন্য। आकाश भाई, वो कमीना मेरे बात मानने के लिए तो यार नहीं है। वो कमीना खूब बहुत बड़ो डॉन समझने लगा। আকাশ ভাই, ওই শয়তান আমার কথা শুনতেছে না, সে নিজেকে বড় ডন মনে করতেছে। ভাই ভাই আপনি বলেন ওই শয়তানকে কি করব? भाई, करने की लत थी, भूत बात से नहीं मनते। वो कमीना সবাজ শিখা নেই পারেগা। লাথি খাওয়া মানুষ কখনো কথায় মানে না, ওকে সাইজই করতে হবে। এবার ওই আলিবাবাও দেখবে খারাপ নজর দেওয়ার পরিণামটা কতটা ভয়ানক হয়। আকাশ ইয়াসবির ভাইকে ফোন দেয়। এদিকে মাহি ফোন করে তার বসকে বলে, বস, আমি বলেছিলাম না আর কিছুটা সময় দেন, ব্যাটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন ব্যাটাকে লাইনে নিয়ে এসেছি। আচ্ছা, আমি খবর লাগাচ্ছি কি হয়েছে। আকাশ আসার সময় ইয়াসিনকে বলে আসে জাসুস দুইটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুস দুইটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দেয়, আরেকটা টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবেই আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়া টিম 70 জন জাসুসের সব কয়টাকে আটক করে, তারপর একে একে সব কয়টার কাম তামাম করে দেয়। অন্যদিকে মাহির আর আকাশের সম্পর্ক যেন দিন দিন গভীরই হচ্ছে, তবে দুইজনের সবটা উপর থেকে প্রকাশ করে, ভিতরে দুইজনের অন্য কিছুই চলছে। তবে মাহি কেন যেন সত্যিই দুর্বল হয়ে পড়ছে। আকাশের ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। মাহি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, তার সাথে এসব কি হচ্ছে। এসেছে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে যেন নিজেই সত্যিকার অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়েছে। কারণ আকাশ তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করে। একদিন আকাশ আর মাহি কলেজের পাশে একটা জায়গায় বসে আছে। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপিলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে, কলেজের ছেলেপিলেদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলেপিলেদের সাথে নাকি তাদের পুরানো কিছু শত্রুতা আছে। দেখি মাহি, তুমি তো শহরের মাফিয়া লিডার, তুমি কি সমস্যার সমাধান করো? আরে এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলে কিছু ছেলেপিলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টো মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মাহি একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মাহির দিকে এগোতে থাকে আর খারাপ খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে মাহিকে কোপানোর জন্য, যেই না মাহিকে কোপ দিবে মাহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আকাশ দৌড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে একটা সজোরে লাথি মারে। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আকাশের দিকে একত্রে এগিয়ে আসে। আকাশের পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে, যেটা হাতে নিয়ে একটা একটাকে মারতে থাকে। কারো হাতে, কারো পেটে, সব কয়টা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। মাহি দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগল, কান্না করছো কেন? আমি আছি তো, আমি থাকতে তোমার গায়ে কে হাত দেবে? এমন বুকের বাটা কার হয়েছে যে আমার কলেজার গায়ে হাত দেবে? এদিকে পুরো কলেজ হাঁ হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে, তাদের কেমিস্ট্রি দেখছে। মাহি আকাশের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করেই যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে আকাশ কেমন, কাকে সে ধোকা দিতে যাচ্ছে, যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো সেই তাকেই। সে আজ বুঝে গেছে আকাশের বুকেই তার শেষ ঠিকানা। আমি আকাশকে ধোকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দৌড়ে কোথাও চলে যাব, থাকবো না আর এই শহরে। দুজনে মিলে দৌড়ে কোথাও গিয়ে ঘর সংসার করবো। এদিকে আকাশ মাহিকে শান্ত করতে ব্যস্ত। তারপর মাহিকে কোনো রকমের শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসে। মাহি যেন পাগল পাগল হয়ে যাচ্ছে।
কারণ সে আকাশকে হারাতে পারবে না। এভাবে আরও কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। আকাশ এ কদিনে লক্ষ্য করেছে মাহিও কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আকাশ যে সময়টা ওর সাথে থাকে সে সব সময় আকাশের সাথে ছায়ার মতো লেগেই থাকে, আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সকাল থেকে মাহির ফোনে ওর বস ফোন করেছে, কিন্তু সে ভয়ে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে, আর সে আকাশকে ধোকা দিতে চায় না। বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারতে ফোন রিসিভ করে। বস, একটু সমস্যায় ছিলাম। আসলে আকাশ আমার সাথে ছিল তো, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। মাহি কি করবে কিছুই মাথায় কাজ করছে না। সে এমন মিশনে যোগ দিয়েছে কারণ এই মিশনটা করলে তারা তাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে, যা দিয়ে তার মায়ের চিকিৎসা সে ভালোভাবে করতে পারবে। তার মায়ের লিভারে টিউমার ধরা পড়েছে, সেটার অপারেশন করতে হবে। একদিকে আকাশ, অন্যদিকে তার জন্মদাত্রী মা। কাকে রেখে কাকে বাঁচাবে সে? না, তার মাকে তাকে বাঁচাতেই হবে, সে মনের মধ্যে পাথর রেখে। না না বস, মিস হবে না। আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসবো। বস ফোন কেটে দেয়। মাহি মাটিতে বসে কান্না করে দেয়। আকাশ, বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমার ছাড়া থাকবো কি করে আমি আকাশ? বলে কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। সমস্ত মাফিয়ার ক্রুদেরকে একত্রে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আলী বাবা পরিপূর্ণভাবে প্রস্তুত। আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে, তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখলে করে নেবে, আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনও জানে না তার জন্য কাল অপেক্ষা করছে। তার মৃত্যু ওই কালের হাতেই লেখা। আলী বাবা আরও কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইন্ড ফিট করে রাখতে। সে আগামীকালকেই বাংলাদেশে আসবে। আকাশ মাফিয়ার সমস্ত ক্রুদেরকে একত্রে করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে যে, আমাদের দেশ আজ বাদে কাল অন্যরা ছিনে নেওয়ার চেষ্টা করবে। তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না, পিছু হেঁটে যাবে? সকলে একত্রেই বলে ওঠে। তাহলে কালকের জন্য রেডি থাকো। সকলে ওই আলীবাবা আর তার টিমের সমস্ত সদস্যকে মেরে এই বাংলার মাটিতে পুঁতে রাখবো। আকাশ তারপর বাসায় চলে আসে। বাসায় গিয়ে মাহিকে ফোন দিচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না। আকাশ অনেকগুলো কল দেয়, তাও কোনো খবর নেই। মাহি একটু পর নিজেই ফোন দেয়। কলিজা, সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাইনি। আচ্ছা যাও, ফ্রেশ হয়েছ, এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকেলে দেখা করবা। আচ্ছা। তারপর আকাশ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেয়। বিকেলবেলায় মাহি ফোন করতেছে দেখা করতে যাওয়ার জন্য। খলিজা আর মাত্র 5 মিনিট। খলিজা আর মাত্র 5 মিনিট, আসতেছি। 5 মিনিটের মধ্যেই মাহির বাসার সামনে চলে যায়। তারপর দুজনে মিলে ঘুরতে বের হয়। দুজনে নদীর পাড়ে একটা জায়গায় বসে আছে, উপরে আবার পার্ক। দুজনেই বসে বসে কথা বলতেছে। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মাহির কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। আন্টি, আমার সাথে খেলা করবা? আম্মু না কোথায় যেন চলে গেছে। মাহি বাচ্চাটাকে দেখে মায়া লেগে যায়। হ্যাঁ বাবু, করবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না তো কোথায় গেছে। আকাশ, তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে না খুব ভালো লাগে। আচ্ছা যাও। মাহি আর বাচ্চাটা খেলা করতেছে। আকাশ দূর থেকে ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মাহিকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। কি কিউট লাগছে মাহিকে দেখতে। ইস, মাহি যদি সত্যি আমায় ভালোবাসতো কখনোই আর হাতটা ছাড়তাম না, কিন্তু আফসোস আমার কপালই খারাপ। আকাশ হঠাৎ লক্ষ্য করে মাহির ব্যাগে থাকা ফোনটা বাজছে। আকাশ প্রথমে চিন্তা করে মাহিকে ডাক দেবে কিনা, পরে আবার ভাবলো না থাক, মেয়েটা খেলতেছে খেলো। ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম ফোনটা রিসিভ করব, কিন্তু ফোনটা হাতে নিতে নিতেই কেটে গেল।
ফোনের স্ক্রিনের নাম্বার চেক করলাম, কে ফোন দিয়েছে দেখলো বস দিয়ে সেভ করা নাম্বারটা। এটা দেখে হাজার হাজার ভোল্টের একটা ঝটকা খেলাম। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বার থেকে। এমনিতেই আকাশ একটা ঝটকার মধ্যে আছে, তার উপরে এমন মেসেজ দেখে ওর পায়ের নিচ থেকে যেন মনে হয় মাটি সরে গেছে। আকাশ ভাবতেছে এখন কিভাবে কি করবে সে তো এখন সব জেনে গেছে। সে মনে মনে একটা প্ল্যান সাজিয়ে ফেলে। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ, আমার বাচ্চাটাকে দেখে তো জাপটে ধরে কান্না শুরু করে। এই যে এখন কেন কান্না করছে? বাচ্চাকে রেখে এদিকে সেদিকে যখন যান তখন মনে থাকে না বাচ্চাটার কথা? আসলে আমি কোথাও যাইনি, সে খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি করবেন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মাহি এসে আকাশের পাশে বসে। কলিজা, আমার না কেন জানি খুব ভয় করছে, কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। মনে মনে নিজেই তো প্রতারণা করতেছ, থেকে বা হারিয়ে যাওয়ার কি বা আসবে যাবে। কেন তোমার এমন কেন মনে হয় যে আমি হারিয়ে যাব? জানি না, কেন জানি খুব ভয় করতেছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। আকাশ মাহির দিকে হাত বাড়িয়ে দেয়। মাহি আকাশের হাতটা ধরে ওর বুকের উপরে রাখে। কিছু অনুভব করতেছো? হ্যাঁ, খুব কাঁপতেছে বুকটা। আকাশ, এটা বিশ্বাস করিও, এই মাহি তোমায় সত্যি ভালোবাসে, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, সত্যি ভালোবাসে। আকাশ মাহির কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যা না। এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আকাশকে বারবার ভাবতে বাধ্য করছে। আকাশ যখন মাহির বুকে হাত দেয় তখনই সে বুঝতে পারে মাহি কোনো না কোনোভাবে ওকে সত্যিই ভালোবাসে। কিন্তু আবার এটাও মাথায় কাজ করছে সে যে প্রতারণা করে আসছে। ধুর, যা হবে কাল দেখা যাবে। সে মাহিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। বেশ কিছু সময় পর মাহি আকাশের বুকের মধ্যে মাথা রেখে কান্না করে। আকাশ মাহিকে অনেক কষ্টে শান্ত করে। তারপর দুজনেই সেখান থেকে উঠে রিকশা নেয় বাসার উদ্দেশ্যে। আকাশ আগে মাহিকে বাসায় পৌঁছে দেবে, পরে সে বাসায় ফিরবে। মাহির বাসার সামনে আসার পর মাহি নেমে যায় রিকশা থেকে। আর কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে দেখো। হ্যাঁ? আকাশ আর পাল্টা প্রশ্ন করে না যে কোথায় যাবে। সে তো জেনেই গেছে মাহি তাকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, যাব। আকাশ বাসায় না গিয়ে সোজা রিকশা নিয়ে ওদের টিমের আসল পাওয়ার পয়েন্ট যেটা সেখানে চলে যায়। সেখানে ইয়াসিন আরও কয়েক ক্রু মেম্বাররা আছে। সেই ইয়াসিন আর যারা এখন মজুদ আছে সবাইকে নিজের প্ল্যানটা বলে। ইয়াসিন তো কোনো মতেই রাজি না যে আকাশ একা যাবে। তার কথা হচ্ছে সেও যাবে তার সাথে। ইয়াসিন, সমস্যা নেই, আমি তো আর একা যাব না। আমি যাওয়ার কিছু সময় পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে, বা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবি, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটা ঘেরাও করে রাখবি। আচ্ছা ভাই। আর শোন, ওরা শহরের সমস্ত বড় বড় যত বাড়ি বা টাওয়ার আছে সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ডিফিউজ করার ব্যবস্থা কর। ইয়াসিন আকাশের কথা মতো ক্রু মেম্বারদেরকে আলাদা আলাদা করে কাজে পাঠিয়ে দেয়। সমস্ত কিছু প্ল্যান করা শেষ। আকাশ বাসায় চলে আসবে তার আগেই সে নাসির ভাইকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে বারবার। আকাশ তো কিছুই বুঝে উঠতে পারছে না। সে বাসায় যাওয়ার আগে এক পাক নাসির ভাইয়ের বাসায় যায়, কিন্তু নাসির ভাই নাকি নেই। বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা করে একটু মাহির সাথে কথা বলে, পরে আবার বাসায় এসে পড়ে। মাগরিবের পর প্রায় 7টার দিকে মাহি ফোন দেয় যে আকাশ রেডি হয়ে আমার বাসার সামনে আসো। আকাশ 7টা গায়ে দিয়ে কোমরে 2টা মেশিন গুজে নেয় আর ইয়াসিনকে ইনফর্ম করে সে বের হচ্ছে। ইয়াসিনরা আগেই জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। মাহি বাসার সামনে অপেক্ষা করছে। আকাশ গাড়ি দিয়ে রওনা হয়েছে।
কিন্তু মাহির কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, চোখের কোণ বেয়ে পানি পড়তে আরম্ভ করে। সে চোখের পানিগুলো মুছে নেয়। একটু পর কলিজা তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। আকাশ মাহির দিকে নজর পড়তেই ওর চোখ যেন ফেরাতে পারছে না। একদম হুড়পড়ির মতো লাগছে মাহিকে। আকাশ মাহির দিকে এক নজরে চেয়ে আছে। মাহির কথায় আকাশের হুঁশ ফিরে আসে। আকাশ হয়েছে, চলো। এই ওয়েট ওয়েট, একটা কাজ বাকি। বলে মাহি আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে মনে মনে আকাশের থেকে মাফ চেয়ে নেয়। কলিজা আমার মাফ করে দাও, তুমি সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি কি হয়েছে, যাবে না? মাহি চোখের পানি মুছে নেয়, আকাশ না দেখার মতো করে। যাবো তো, চলো। মাহি আকাশকে নিয়ে বসের ঠিকানা মতো চলে যায়। আকাশ বাসায় যাওয়ার পর দেখে কেউ নেই, পুরো বাসা ফাঁকা। কিন্তু একটু পর এই পুরো বাড়ি ঘেরাও করে ফেলে আলিবাবা ছেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50-60 জন মতো হবে ছেলে। মাহি সুন্দর করে সাইড হয়ে যায়। আকাশ এতজনের সাথে কখনোই পেরে উঠবে না। এমন সময় আলিবাবা আসে। আলিবাবা বাংলাদেশে চলে আসছে। মাহি আলিবাবার সাথে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোর মতো দেশদ্রোহীর সাথে মিলে কাজ করব, এটা ভাবলি কি করে? ছেলে পেলে আকাশের দিকে এগিয়ে আসে মারার জন্য। আকাশ ছেলেগুলোকে একাই মারতে শুরু করে। 10-12 জনকে সে কিছু সময়ের মধ্যেই মাটিতে শুইয়ে দেয়। এবার আরও কিছু ছেলে পেলে এগিয়ে আসে ওকে মারার জন্য, হাতে বিভিন্ন ধরনের তলোয়ার। আকাশ পকেট থেকে সিজার ব্লেডটা বের করে আর একে একে ওইগুলোকেও মেরে মাটিতে ফেলে দেয়। এমন সময় কেউ একজন এসে আকাশের মাথায় সজোরে বাড়ি দেয় লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আকাশ পিছনে ফিরে যখন দেখে মানুষটাকে, তার চোখ বড় বড় হয়ে যায় আর ধাপ করে মাটিতে পড়ে যায়। আকাশ পকেট থেকে সিজার ব্লেডটা বের করে আর একে একে ওইগুলোকেও মেরে মাটিতে ফেলে দেয়। এমন সময় কেউ একজন এসে আকাশের মাথায় সজোরে বাড়ি দেয় লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আকাশ পিছনে ফিরে যখন দেখে মানুষটাকে, তার চোখ বড় বড় হয়ে যায়। আকাশ পিছনে ফিরে দেখে নাসির ভাই, যাকে সে অন্ধের মতো ভরসা করত, সেই নাসির ভাই। আকাশের যেন বিশ্বাস হচ্ছে না। আকাশের মাথার পিছন সাইড থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে, তাও সে হার মানবে না। নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে। নাসির ভাই সোজা মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। আলিবাবার লোকেরা এসে আকাশকে ধরে ফেলে। এমনভাবে ধরেছে যে সে নড়তে চড়তেও পারছে না। আলিবাবা এসে আকাশের থুতনির মধ্যে হাত দিয়ে, আলিবাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আকাশের দিকে তাক করে। এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে এসে, এই আলিবাবা না, ওকে তুমি নয় আমি মারব। অনেক বছর ওর হয়ে কাজ করেছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস, সে আমায় লাথি মারে। বলে আলিবাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর আকাশের দিকে পিস্তল তাক করে যেই না ওকে শ্যুট করে, মাহি দৌড়ে আকাশের সামনে এসে পড়ে আর বুলেটটা মাহির শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাহি মাটিতে পড়ে আছে। অন্যদিকে ইয়াসিন আর পুরো মাফিয়ার সমস্ত ক্রুরা ওয়েট করছে কখন আকাশ সিগন্যাল দিবে, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনও সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যায়। পিছনে যাওয়ার সাথে সাথেই আলিবাবার লোকেরা খবর পেয়ে যায় আর ওরা অস্ত্রশস্ত্র নিয়ে মাফিয়ার ক্রুর উপরে হামলা করে। কিন্তু মাফিয়ার এত হাজার ক্রুর সামনে আলিবাবার এই অল্প সংখ্যক লোক মশামাছির থেকেও ছোট একটা প্রাণী। মাফিয়ার ক্রুরা আলিবাবার টিমের সব কয়টাকে আটক করে, সাথে আলিবাবা ও নাসির ভাইকেও। আকাশের মাথা যেন ভোবো করে ঘুরতেছে।
সে যেন শক্তিই পাচ্ছে না আর কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে গিয়ে আকাশকে ধরে। ভাই, আপনার কি হয়েছে? আমার কিছুই হয় নাই, মাহিকে দেখ। ভাই, ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়িতে করে মাহিকে হসপিটালে নিয়ে যায়। আকাশ পায়ের থেকে জুতা খুলে আলী বাবার গালে কষিয়ে কয়েকটা লাগাই দেয়। নাসির ভাইকেও কয়েকটা মারে। সেই স্বপ্ন নিজের ভিতরে রেখে দে। আমি ছেলেপেলেকে অনেক আগে মাইন্ড রিভিউজ করতে লাগিয়ে দিয়েছি। আকাশ ঠিক মতো কথা বলতে পারছে না, কথা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছে। এই তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে যেতে না পারে। সব কয়টাকে মেরে পাশের কবরস্থানে পুঁতে দিয়ে আসবি। সাথে এই দুইমুখী সাপ নাসির, ওকেও মেরে পুঁতে দেবে। বলতে না বলতেই আকাশ মাটিতে পড়ে যায়। ছেলেপিলেরা ধরে আকাশকে হসপিটালে নিয়ে আসে। একদিন পর আকাশের জ্ঞান ফিরে। সে জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকে। মাহি, এই মাহি, তুমি কোথায়? ইয়াসিন আকাশকে শান্ত করে। ভাই, মাহি ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না। না, আমি আমার মাহিকে দেখব। আল্লাহ, এখন কি হবে? ওনার অবস্থা তো ভালো না। ডাক্তাররা সময় দিয়ে দিয়েছে, আর 40 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে ওর চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখনো জ্ঞান ফেরার কোনো নাম নিশানা নাই। এই ইয়াসিন, তুই আমার মায়ের কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে আছে মাটির দিকে তাকিয়ে। শুনিসনি, আমাকে মাহির কাছে নিয়ে চল এখনই। ইয়াসিন না পারতে আকাশকে মাহির কাছে নিয়ে যায়। আকাশ মাহির কেবিনে ঢোকার পর দেখে যে মাহি একটা বেডের উপর শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। আকাশ মাহির এই অবস্থা দেখে তো আর নিজেকে ঠিক রাখতেই পারে না, মাহিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মাহি, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিনই বুঝে গিয়েছিলাম, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম, যে তুমি আমায় সত্যিই ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছি, যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা দিতে চাইছিলে। এমন সময় একটা নার্স আসে। এই এই কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে রোগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আকাশ কান্না থামিয়ে দেয় আর চুপচাপ করে মাহির সামনে বসে থাকে। ভাই, খাওয়ার সময় হয়ে এসেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিছু খাবো না। মাহির জ্ঞান ফেরা না পর্যন্ত ওর সাথেই বসে থাকবো। ভাই, কিছু না খেলে যে আপনিও অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নেই, অসুস্থ হলে হব, তাও আমি কিচ্ছু খাবো না। আকাশের জেদের কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়, মাহির জ্ঞান ফিরে আসে না। আকাশ তো একদম ভেঙে পড়েছে। হঠাৎ মাহির জ্ঞান ফিরে আসে। ইয়াসিন দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে সমস্ত কিছু চেক আপ করে। না, সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। মাহি জ্ঞান ফিরতেই দেখতে পাই আকাশ তার পাশে বসে আছে। মাহি বেডে শুয়েই কান্না করে দেয়। সে কোন মুখ নিয়ে আকাশের সাথে কথা বলবে? সে কোন মুখ নিয়ে আকাশের সামনে যাবে? এই কলিজা, কান্না করছো কেন? হ্যাঁ, আমি জানি আমার কলিজাটা আমাকে সত্যিই ভালোবাসে, আর আমিও আমার কলিজাটাকে সত্যিই ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধু এমনটা করেছি। আমার কাছে এত টাকা নেই যে আমার মায়ের চিকিৎসা করাবো, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। বাবু, চুপ করো। যা হয়েছে হয়েছে, তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। মাহিকে কিছুদিন হসপিটালে রেখে আকাশ তারপর মাহিকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। বাড়ি বলতে আকাশের মায়ের কাছে। ওদের আসল ভিটে মাটি যেটা, সেখানে আকাশের মা তো মহা খুশি। একদিকে ছেলে এসেছে, অন্যদিকে ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে। আকাশের মাও চাচ্ছিল আকাশকে বিয়ে করিয়ে দিতে। যাক, এবার আমার ছেলের বিয়ে দেব। আকাশের মার বেশ পছন্দ হয়েছে মাহিকে। বিয়ের সময় ঠিক হয়। তার আগে আকাশ মাহির আম্মুকে দেশে নিয়ে এসে ট্রিটমেন্ট করায়। মাহির আম্মু সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আকাশ আর মাহির বিয়ে হয়। দুজনেই তো মহা খুশি। দুজনেই সংসার জীবন শুরু করে। মাহি এখনও আগের মতোই আছে।
কলেজে গেলে গুন্ডামি মাস্তানি করে, তবে সেটা আকাশের জন্য। কোনো মেয়ে যদি আকাশের দিকে চোখ দেয় বা ওর সাথে কথা বলতে আসে, তাহলে মাহি ওর 12টা 13টা 14টাই বাজাই দেয়। আর আকাশ এখনও নিজের কাজকর্ম ইন্তজাম দিয়ে যাচ্ছে। আলী বাবার মৃত্যুর পর দেশে এখনও কেউ নজর দিতে 10 বার চিন্তা করে, কারণ সবাই জেনে গেছে দেশের জন্য একটা বাঘ আছে, কুনজর দিলেই শরীর থেকে মস্তকটা আলাদা করে ফেলবে। 1 বছর পর আকাশ আর মাহির সংসার আলোকিত করে একটা ফুটফুটে রাজকন্যা হয়। আকাশ আর মাহি এখন খুব ব্যস্ত তাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসি খুশিভাবেই আরেকটি ঘটনার সমাপ্তি ঘটল।